স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারের 4 শিশুসহ 6 জন নিহত হয়েছে। গতরাত 12:30টার দিকে জয়শ্রী ইউনিয়নের সিমের খাল এলাকার সরকারি আশ্রয় কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই পরিবারের বসত ঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল। নিহতরা হলেন এমারুল ও তার স্ত্রী পলি আক্তার এবং তাদের 4 শিশু সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা ও ওমর ফারুক। সোমবার সকালে ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন ও ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আগুন কিভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুন লাগেনি। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও অস্থিরতা বিরাজ করছে। প্রায় 26 ঘন্টা ধরে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও শ্রমিকরা তাদের অবস্থানে অনড় থাকে। স্থানীয়রা জানান, বকেয়া বেতন ভাতা না পেয়ে রবিবার সকাল 9টা থেকে সড়কটিতে অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। অন্যদিকে শিল্পাঞ্চলে আজ 14টি বাদে বাকি কারখানাগুলো চালু রয়েছে। শিল্প পুলিশ জানায়, বিভিন্ন কারখানার অভ্যন্তরীণ সমস্যার কারণে আজ শিল্পাঞ্চলের 13-1 ধারায় বন্ধ রয়েছে 7টি কারখানা এবং আরও 7টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি জানতে এই মুহূর্তে আমরা যোগ দিতে চাই সহকর্মী এম এ হালিমের সাথে। হালিম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন, নবীনগর চন্দ্রা সড়কের বর্তমান অবস্থাটা কেমন এবং বিক্ষোভকারীদের সরাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? বিক্ষোভকারীরা আসলে কি বলছেন? দেখুন, নবীনগর চন্দ্রা মহাসড়কের সার্বিক চিত্র যদি এই মুহূর্তে বলি, আমি গতকালকে সকালবেলা যে চিত্র সেই চিত্র একই রকম একই অবস্থায় রয়েছে। মহাসড়কে বেড়েছে দূরপাল্লা এবং স্বল্প দূরপাল্লা যানবাহনের চাপ। যদি আপনাকে একটু তান্ত্রিক দেখাতে, টার্মিনাল এবং এখানে শত শত গাড়ি কিন্তু আটকে রয়েছে এবং একদিকে সাভার দিকে যানজট করেছে, একদিকে আপনার চন্দ্রার দিকে যানজট পড়েছে। দুদিকে যানজটে কিন্তু নাকাল হয়ে পড়েছে যারা এই যাত্রীরা ছিল। এবং সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা যারা অবরোধ করছে তারাও কিন্তু সারা রাত তারা এই মহাসড়কে অবস্থান করেছে এবং তীব্র গরমের মধ্যে কিন্তু তারা এই অবস্থান করার কারণ একটি, সেটি হচ্ছে তাদের বকেয়া বেতন যে রয়েছে সেই বকেয়া বেতনের দাবিতে তারা এখানে অবস্থান করছে। আপনাকে কিছু তথ্য যদি আমি জানাই, সেখানে হচ্ছে যে এই বার্ড গ্রুপের যে একটি পোশাক কারখানা রয়েছে সেখানে কিন্তু এই লে অফ ঘোষণা ছিল এবং গতকালকে কিন্তু সেখানে পাওনা দিয়ে তাদের বুঝিয়ে দেওয়ার কথা ছিল। সেই বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কিন্তু কারখানার সামনে আসে। সেখানে কিন্তু একটি নোটিশ দেখতে পায়। সেই নোটিশে এটি উল্লেখ ছিল যে আগামী 3 মাসের মধ্যে বেতন দেওয়া হবে। সেই সময়টি দেখার পর থেকে কিন্তু এই উত্তেজিত শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কিন্তু এই মহাসড়কের যেটি আশুলিয়া থানার সামনে সেখানে কিন্তু তারা অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার কারণে দুই দিকে লেনে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে যদি আপনাকে বলে রাখি, এখন কিন্তু একেবারেই অচল এই মহাসড়ক। এই মহাসড়ক অচল হওয়ার পাশাপাশি কিন্তু এই শাখা যে সড়কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রভাব পড়েছে, সেখানেও কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এই যারা স্কুলগামী শিক্ষার্থী, পাশাপাশি অফিসগামী এবং যারা কাজের সন্ধানে বেরো, তারাও কিন্তু এই যানজটের পরে একেবারে নাকাল হয়েছে। এবং সব মিলিয়ে এবং আমরা যেটি তথ্যটা সর্বশেষ এখনো পর্যন্ত আমরা এই শ্রমিকদের মহাসড়ক থেকে দেখতে পাইনি। এবং প্রশাসনের সাথে আমরা গতকালকে যেমনটি বলেছিলাম, আশুলিয়ার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে আলাপ করেছি, তিনি যেটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাতে শ্রমিকদের এই বকেয়া বেতনটা পাওনা তারা যাতে তাড়াতাড়ি পায়। সব মিলে যদি আপনাকে বলি যে এই মহাসড়ক এখন একেবারে স্থবির হয়ে পড়েছে এবং যারা শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু এখনো সেই মহাসড়কে তাদের পাওনা দিয়ে পাওয়ার জন্য অনড় অবস্থানে রয়েছে। তানভীর, ধন্যবাদ জনাব। আমার সহকর্মী এম এ হালিম যুক্ত হয়েছিলেন আশুলিয়া থেকে। বাংলাদেশের জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, তারা মূলত পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। এই সাক্ষাৎকার সোমবার প্রচার করে এনপিআর। সংখ্যালঘু আহমদিয়া ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মাজারে হামলা ও মব জাস্টিস নিয়েও প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে।
জবাবে তিনি বলেন, লোকজন বিপ্লবের আবহে ছিল, যাদের কারণে সহযোদ্ধাদের প্রাণ গেছে তাদের খুঁজছিলেন বিপ্লবীরা। এই জন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছেন। সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায় শেখ হাসিনা দলের সঙ্গে যুক্ত ছিলেন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দেশের সব সুপার শপে আজ থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে চলছে আসলে অভিযান। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে একটি সুপার শপে আছেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান অ্যানি। আমাদের সাথে এই মুহূর্তে তিনি সরাসরি যুক্ত হবেন। অ্যানি, জানাবেন সুপার শপগুলোতে পলিথিনের ব্যবহার নিষিদ্ধের যে ঘোষণা আসছে, এর বিকল্প হিসাবে কি কোনো কিছু বলা হচ্ছে বা কোনো কিছু ব্যবহার করার জন্য কি উৎসাহিত করা হচ্ছে, এবং বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি সেখানে? জি তানভীর, আপনি যেমনটি বলছিলেন যে আজ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে সারা দেশের যে সব সুপার শপগুলো আছে, সুপার শপে আজ থেকে পলিথিন সহ যে পলিপ্রোপাইলিনের বা টিস্যু জাতীয় যে ব্যাগগুলো আছে সব কিছু বন্ধ থাকবে, এবং কাপড়ের ব্যাগ বা এর বিকল্প হিসেবে কাগজের ব্যাগ হতে পারে বা পাটের ব্যাগ হতে পারে, সেগুলো ব্যবহৃত হবে। তো আমি এই মুহূর্তে একটি সুপার শপে আছি, যেখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে যে কাগজের যে মোড়ক আছে ওই ব্যাগগুলোতে বিভিন্ন ধরনের সবজি, সেটা মাছও আমরা দেখতে পাচ্ছি, মাংসও দেখতে পাচ্ছি যে কাগজের মোড়কে দিয়ে দিচ্ছেন তারা। এবং যখন আগে যেটা আমরা দেখতাম যে সব প্যাকেটগুলো যখন বড় একটি ব্যাগে তারা ভরে দিতেন, সেখানে টিস্যু জাতীয় যে পলিপ্রোপাইলিনের ব্যাগটা ছিল সেটা আগে দেখতে হবে, কিন্তু আজকে দেখলাম যে পুরোটাই ভিন্ন চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের ব্যাগ ঝুলানো আছে, কাপড়ের ব্যাগে মূলত হচ্ছে এখান থেকে এই সুপার শপে বাজারগুলো করে দেওয়া হচ্ছে, এবং কাপড়ের ব্যাগ বাবদ তারা কিছু ছোট বড় আকার অনুযায়ী তারা কিছু এক্সট্রা টাকাও পাচ্ছেন। আর আমি এখানে যেসব ক্রেতা এসেছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত পলিথিন নিষিদ্ধ যে সিদ্ধান্তটা, তারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, এবং তারা বলেছেন আমরা সবাই মিলে যদি এটা মেনে চলে তাহলে অবশ্যই এটা সফল হবে, পলিথিন মুক্ত হবে, এবং দেশের পরিবেশের যে সংকট আমরা বলতে পারি যে পরিবেশের উপর যে একটা বিরূপ প্রভাব ফেলেছে তার থেকেও অনেকটা কমে আসবে। এরপর আমরা এখানকার ম্যানেজারের সাথেও কিন্তু কথা বলেছি, তারাও বলেছেন যে তাদের এখানে আজ থেকে পুরোপুরি আগে যে পলিপ্রোপাইলিনের ব্যাগটা ছিল আজকে সেটি হলেও আজকে থেকে পুরো দমেই তাদের কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ তারা ব্যবহার করতে যাচ্ছেন। তো এই ছিল এখনকার মতো সবশেষ। সহকর্মী দিলশাদ জাহান অ্যানি জানাচ্ছিলেন মগবাজার থেকে আসলে পলিথিন যে নিষিদ্ধের যে ঘোষণা সে বিষয়ে আমাদের তথ্য জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও বৃদ্ধি পাচ্ছে নওগাঁয়। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি কমে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা তীরবর্তী রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের ৫০টি গ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও বন্যা কবলিত। পানিবন্দী রয়েছে অন্তত ১৫০০ পরিবার। এদিকে বন্যার পানি নামতে থাকায় ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন স্পটে দেখা দিয়েছে ভাঙন। নদী ভাঙনের মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক ও হাটবাজার। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর সকল পয়েন্টে পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল। লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এরপর সেখানে স্থল অভিযান চালানো শুরু করা হয় বলেও জানানো হয় বিবৃতিতে। এর মধ্য দিয়ে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সোমবার রাতের বিমান হামলায় লেবাননে ৯৫ জনের প্রাণ গেছে। গেল ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ১,০০০ মানুষ মারা গেছেন। এদিকে সিরিয়ায় রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে তেল আবিব।
সে হামলায় একজন জনপ্রিয় টিভি উপস্থাপক সহ অন্তত 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এবার মুখোমুখি হবেন 2 ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে বিতর্কে মুখোমুখি হবেন রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। মধ্য আমেরিকার ভোটারদের মন জয় করতে 2 প্রার্থীর মধ্যে তীব্র কথার লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তাতে ভোটের ফলাফল নির্ধারণে ভাইস প্রেসিডেন্টের প্রার্থীদের পারফরমেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাকিস্তানের বিপক্ষে 23 রানের জয় দিয়ে আসন্ন নারী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের মেয়েরা। স্বর্ণা আক্তারের অপরাজিত 28 আর ওপেনার সাথী রানীর 23 রানের সুবাদে 7 উইকেটে 140 রানের পুঁজি পায় বাঘিনীরা। জবাবে ফাহিমা, রাবিয়া, মারুফাদের বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ওমাইয়া সোহাইল 33 রান করলেও বাকিদের ব্যর্থতায় মাত্র 117 রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। বাংলাদেশের পক্ষে মারুফা, ফাহিমা, রাবিয়া ও স্বর্ণা 2টি করে উইকেট নেন। এই জয়টা খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনি যদি দেখে থাকেন, আমরা ভালো ব্যাটিং করেছি, ভালো ফিল্ডিং করেছি, ভালো বোলিং করেছি। তো এই ফ্লোটা আমাদেরকে খুব আশাবাদী করছে যে সামনে ওয়ার্ল্ড কাপটা আমরা খুব ভালো শেষ করব। তো আমরা সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছি। অলরেডি আমরা অনেক প্র্যাকটিস করেছি যেন এখানে আমরা খুব ভালো একটা মোমেন্টাম তৈরি করতে পারি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোর করে লিখে নেওয়ার অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে ঢাকার পল্লবী থানায় মামলাটি করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী। তিনি নিজেকে সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক হিসেবে দাবি করেছেন। সারোয়ারের অভিযোগ, সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যানের দায়িত্ব থাকার সময় 2023 সালে 4.5 কোটি টাকার শেয়ার জোর করে নিয়ে নেন মাশরাফি। অর্থ পরিশোধ না করে তাকে প্রাণনাশের হুমকিও দেন। মামলার অন্য আসামিরা হলেন হেলাল বিন ইউসুফ শুভ্র, ইমাম হাসান, KM রাসেল, বাবলু এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির একজন কর্মকর্তা। এই ছিল এখনকার মতো। আমাদের পরের নিউজ আপডেট দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।